আমি দেখতে পাচ্ছি দুইজনকে, দুইজন দাঁড়িয়ে আছে, রাফসান রহমান, আবরার জামিল, এই দুইজন মনে হয় দাঁড়িয়ে আছে। ইউর স্ক্রিন শেয়ারিং, স্টপ শেয়ার। ইয়ে দেখা যাচ্ছে সৌমিত্র, সৌমিত্র কথা বলবে না কেউ? বলতে পারবে না? লেফট রাইট আছে না? লেফট দোকান এত বড়। স্পিকার দোকানে দেখা নেই, তাহলে চেঞ্জ করে দিই, ওটা করে দিই না, কোনোটাই ঢুকছে না, এত বড়। এতদিন ইউজ করছো না, এটা বলে হ্যালো সৌমিত্র, কিছু হ্যাঁ, হ্যালো, ওই ওরা কোন আর কোন কথা বলে না কেন? এই যে দুজন আছে, কথা বলছ না তুমি, কথাবার্তা মিউট করো। হ্যাঁ হ্যালো, ঠিক আছে, আমি আমি শুরু করব। আর হ্যালো স্যার। হ্যাঁ, কেমন আছো তোমরা? জি স্যার, ভালো আছি স্যার। তুমি কে, নাম বলো? স্যার রাফসান। আচ্ছা, আর আবরার জামিল কথা বলছে না, মিউট 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 করা। হ্যাঁ আছো না, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের প্রথমেই হলো কংগ্রেচুলেশনস যে তোমরা একটা বড় বিজয় অর্জন করেছো, বাংলাদেশের সেরাদের সেরা হয়েছো, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। কাজেই তোমাদেরকে ধন্যবাদ জানাই। আমরা কিছুটা ভেরি বেসিক্স অফ জেনেটিক্স, আমি একটা তোমরা দেখতে পাচ্ছ তো না যেগুলো আমি দিয়েছি? ভেরি বেসিক্স অফ জেনেটিক্স অ্যান্ড পি ডিগ্রি অ্যানালাইসিস। আগে একটা কথা বলে নেই, আমি যতগুলো আইবিওতে অ্যাটেন্ড করেছি প্রায় প্রত্যেকটা প্রশ্নে একটা করে পি ডিগ্রি কোশ্চেন থাকে এবং সেখানে 5টা পর্যন্ত পার্ট থাকে। তাহলে 2 করে নম্বর হলে কিন্তু 10, 3 করে হলে 15। সুতরাং যে কোনো একটা পার্ট হলেও কিন্তু নাম্বার পাওয়া যায়। ফলে আমার লক্ষ্য হলো যে কোনোবারই আমাদের ছাত্ররা এই পি ডিগ্রি টাচই করতে পারে না। কিন্তু যদি সাধারণ একটা আইডিয়া দেই, হয়তো আরো আগে থেকে শুরু করতে পারলে ভালো হতো। আমার হঠাৎ মনে হলো যে এটা অ্যাটলিস্ট তাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। যদি তারা পুরাটা পারে খুবই ভালো, যদি অংশ তো 1টা 2টা পার্ট আনসার করতে পারে তাহলেও তাদের 4টা 6টা নম্বর যোগ হবে। and that is very important. 2.5 is very important. 0.5 বেশি হলে 20 জনকে তোমার ছাড়িয়ে যায়। সেই কারণে আমি এটা আসলে উদ্যোগটা নিয়েছি, আশা করি তোমাদের কাজে লাগবে। এবং এটা দেখার পরে তোমরা যদি ওয়েবসাইটে কিন্তু প্রচুর প্রবলেম দেওয়া আছে, জটিল প্রবলেমে যাওয়ার দরকার নেই, সিম্পল প্রবলেম অন প্রি ডিগ্রি যদি দেখো, এই আলোচনা করার পরে হয়তো সহজ হয়ে যাবে। তোমরা এটা জানো যেহেতু তোমরা এই জেনেটিক্স কিছু পড়েছো, যে 2 রকমের ট্রেট আমরা সাধারণভাবে বলি, ট্রেট গুলো কন্ট্রোল কি দিয়া। একটা হলো অটোজমের জিন দ্বারা, জিন অফ অটোজম, আর জিন অন সেক্স ক্রোমোসোম। এই 2 জায়গা থেকেই কিন্তু ট্রেট গুলো কন্ট্রোল হতে পারে। এবং দেখা যাচ্ছে প্রচুর হিউম্যান ডিজিজ রিলেটেড টু সেক্স লিঙ্ক জিন, অর্থাৎ জিন অন এক্স, মোস্টলি অন এক্স or sometimes on Y। আর অটোজমে তো হয়, তোমরা জানো যে অটোজমের সংখ্যা মানুষে 22, এক্স ওয়াই মিলে হলো 22 জোড়া অটোজম, আর এক্স ওয়াই মিলে হলো 46।
সুতরাং আমরা বলবো অটোজোমাল ট্রেট আর সেক্স ক্রোমোজোমাল ট্রেট, এই দুই রকমের ট্রেট আছে এবং এই দুই রকমের ডিসঅর্ডারই প্রচুর হয় মানুষের মধ্যে। এখন তো দেখা গেছে মোর দেন 50,000 ডিজিজ লিঙ্কড উইথ জিন, মানুষের মোর দেন 50,000। তো আমরা সহজে চলে যাই যাতে খুব সময় নষ্ট না হয়। ট্রেটস আমরা প্রথমে বললাম কন্ট্রোল বাই অটোজোমাল, যেগুলো নিড টু এলিলস টু এক্সপ্রেস। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দুইটা এলিল লাগে অটোজোমাল ট্রেট প্রকাশ করতে, কিন্তু সেক্স ক্রোমোজোমে একটা হলেই চলে, একটা এলিল হলেই চলে। এটা বড় পার্থক্য আগে বলে নিচ্ছি। যেমন ধরো এক্স ওয়াই একটা সেলে হলো এক্স ওয়াই, এক্স এ একটা জিন যদি থাকে তাহলেই সে এক্সপ্রেস করবে, কারণ এক্স এবং ওয়াই এর মধ্যে হোমোলজি নাই, যেটাকে সমসত্ব বলে বাংলায়। তোমরা তো সব মোস্টলি ইংরেজি স্টুডেন্ট, একজন ছাড়া আমি শুনেছি। হোমোলজি নেই এক্স এবং ওয়াই এর মধ্যে, অল্প একটু জায়গা আছে, তাতে কিছু এসে যায় না। সেজন্য শুধু ওয়াইতে যদি একটা জিন থাকে সে এক্সপ্রেস করতে পারে, শুধু এক্সে যদি একটা জিন থাকে, এলিল থাকে, তাহলেও সে এক্সপ্রেস করতে পারে। অটোজোমে তা হবে না। অটোজোমে বাবা থেকে একটা জিন আসতে হবে এবং মা থেকে একটা জিন এলিল আসতে হবে। একটা জিনের এলিল বাবা থেকে আর একটা জিনের এলিল আসতে হবে মা থেকে। এলিল তো বুঝো, একটা জিনের অল্টারনেটিভ ফর্ম, একটা ক্যাপিটাল এ একটা স্মল এ, এই আমরা এলিল বুঝাই। তো এখানে দেখো অটোজোমাল ট্রেট যদি প্রকাশ পেতে হয় তাহলে দুইটা এলিল লাগে, আইদার ক্যাপিটাল এ দুটি ডমিনেন্ট, অথবা ক্যাপিটাল এ অথবা স্মল এ, এই দুইটা করে লাগবে। এক্স লিঙ্কে এটা না হলেও কোনো কোনো ক্ষেত্রে চলবে। একটা পার্থক্য বলে নিলাম। ডমিনেন্ট ট্রেট যদি হয়, অটোজোমালের মধ্যে ডমিনেন্ট আছে আবার রিসেসিভ আছে। ডমিনেন্ট হলে অবশ্যই কমপক্ষে একটা ডমিনেন্ট এলিল থাকতে হবে। দ্যাট মিন্স দে মে বি আইদার homozygous dominant or heterozygous. In both cases, the phenotype will be dominant. তার মানে দুটা হলেই চলবে। আমরা এখানে কয়েকটা ক্রস দেখিয়েছি যে যাতে সহজ হয়। যদি ডমিনেন্ট হতে হয়, একটা হতে পারে যে মাতা পিতা দুইজনই ডমিনেন্ট হোমোজাইগাস, তাহলে অবশ্যই ডমিনেন্ট হবে সন্তান। একটা হতে পারে যে মা সব ডমিনেন্ট হোমোজাইগাস কিন্তু বাবা হেটেরোজাইগাস, তাহলেও সব ডমিনেন্ট হবে। দেখো আমি দেখিয়েছি দ্বিতীয়টাতে। তৃতীয়তে দেখো বাবা সব ডমিনেন্ট হোমোজাইগাস, মা হলো রিসেসিভ হোমোজাইগাস, কিন্তু সন্তান সব ডমিনেন্ট। তার মানে তিনটা কন্ডিশনে ডমিনেন্ট হতে পারে। এটা কাজে লাগবে কেন? কারণ অনেক প্রি-ডিগ্রি অ্যানালাইসিসে জেনোটাইপ বের করতে বলে। এটা জানা থাকলে, তোমরা জানো এগুলো, আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি, সহজ হবে। এখন যদি এমন হয় যে বাবা হেটেরোজাইগাস অর্থাৎ ক্যাপিটাল এ স্মল এ এবং মা হেটেরোজাইগাস ক্যাপিটাল এ স্মল এ, তাহলে কিন্তু জেনোটাইপ হবে 1:1, জেনোটাইপ F2 তে 1:1, কিন্তু ফেনোটাইপ হবে 3:1। কারণ আমি দেখো একটা আন্ডারলাইন করেছি, এই দুইটার কিন্তু একই ফেনোটাইপ হবে, যেহেতু ডমিনেন্ট জিন একটাই এনাফ, একটা ডমিনেন্ট অ্যালিল এনাফ একটা ট্রেট প্রকাশ করার জন্য। ফলে যেখানেই একটা ডমিনেন্ট থাকবে সেখানেই ডমিনেন্ট হয়ে যাবে, সেই জন্য 3:1 হবে। আর যদি বাবা মা হেটেরোজাইগাস হয় আর বাবা যদি হোমোজাইগাস রিসেসিভ হয়, তাহলে কিন্তু দুইটারই চলে আসবে 1:1, ডমিনেন্টও প্রকাশ পাবে, রিসেসিভও প্রকাশ পাবে। এগুলো তোমরা জানো, এগুলো ভেরি বেসিক্স, এই জন্য আমি বলেছি ভেরি বেসিক্স। রিসেসিভ ট্রেটের কথা বলি।
একটা মাত্র জেনোটাইপ, তাহলেই রিসেসিভ হবে। সেটা কি? হোমোজাইগাস রিসেসিভ। তাহলেই সে রিসেসিভ হয়ে যাবে। তার মানে কি, বাবা এবং মা দুজনের কাছ থেকেই কিন্তু রিসেসিভ অ্যালিল আসতে হবে। এটা কিন্তু অটোজমের ক্ষেত্রে মাস্ট, নইলে এটা এক্সপ্রেস করবে। তাহলে কিভাবে আসতে পারে এই দুইটা রিসেসিভ হোমোজাইগাস? যদি বাবা মা দুইজনই রিসেসিভ হোমোজাইগাস হয়, তাহলে 100% সন্তান রিসেসিভ হোমোজাইগাস হবে। যদি মা অথবা বাবা হেটারোজাইগাস হয় আর অন্যজন যদি হোমোজাইগাস রিসেসিভ হয়, আমি দেখিয়েছি, তাহলে 50% হবে রিসেসিভ। আর যদি দুইজনই হেটারোজাইগাস হয়, তাহলে 25% হবে হোমোজাইগাস রিসেসিভ। আমরা আগে বললাম ডমিনেন্ট কিভাবে আসবে, আর এখন বললাম রিসেসিভ কিভাবে আসবে। এটা জানা থাকতে হবে। আমরা একটু পরেই দেখব যে বাবা মার কারো জেনোটাইপ দেওয়া নাই, অথচ রিসেসিভ এসছে। তাহলে সেটা কি কারণে আসতে পারে? দুইটা কারণে আসতে পারে। বাবা মা কেউ রিসেসিভ না, তাও আসতে পারে, কারণ হেটারোজাইগাস হলে 25% ক্ষেত্রে রিসেসিভ আসতে পারে। এটা গেল অটিজমের কথা। আমরা একটু সেক্স লিঙ্ক ট্রেটের কথা বলি, অর্থাৎ যে জিন এক্স বা ওয়াই ক্রোমোজোমে আছে। এক্স ওয়াই হলে এক্স এক্স হলে ফিমেল, এক্স ওয়াই হলে মেল। এই জায়গাটাই খুব ভালো করে বুঝতে হবে। দেখো, ফিমেলে জিন লাগে দুইটা প্রকাশ করতে, কারণ দুইটা এক্স আছে। তাহলে একটা এক্স একটা জিন নিয়ে আসবে, আর একটা এক্স আরেক জায়গা থেকে, একটা বাবা থেকে আসবে, একটা মা থেকে আসবে। তার মানে দুইটা জিন এসে কিন্তু এক্সপ্রেস করবে আগেরটার মতো, ওই অটোজমের মতো দুইজনেই শেয়ার করবে। কিন্তু মেলের ক্ষেত্রে দেখো, ভেরি ইন্টারেস্টিং, শুধু মায়ের জিন যদি এক্স নিয়ে আসে তাহলেই সে প্রকাশ পাবে, বাবার যদি এক্স নিয়ে আসে তাহলেই সে প্রকাশ পাবে, কারণ এক্স এর জিনকে বাধা দেওয়ার কোনো জিন ওয়াই এর মধ্যে নেই। ফলে একটা জিন এনাফ একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য। অটোজমের সঙ্গে এর পার্থক্য এটি, শুধু একটা এক্স এর মধ্যে যদি কোনো জিন থাকে তাহলেও প্রকাশ পাবে, আবার ওয়াই এর মধ্যে যদি জিন থাকে, কারণ ওয়াই এর জিন আবার এক্স এর মধ্যে নাই, কাজে এখানে সে একা। এটাকে হেমিজাইগাস বলে। একটা করে যখন জিন থাকে এবং এক্সপ্রেস করে, তখন বলে হেমিজাইগাস, নট হোমোজাইগাস। তাহলে এক্স এক্স এ দুটা এলিল লাগবে, একটা মা থেকে একটা বাবা থেকে। আর এক্স ওয়াই এ অর্থাৎ পুরুষে একটা এলিল আইদার ফ্রম এক্স অর ফ্রম ওয়াই, তাহলেই হয়। আর যখন ওয়াই ক্রোমোজোমে কোনো জিন থাকবে, অবশ্যই কেবল সেলে এফেক্টেড হবে, কারণ বাবার ওয়াই কেবল সেলে পায়। সুতরাং ওয়াই ক্রোমোজোমে কোনো জিন থাকলে সেই জিন কেবল বাবা ছেলে পাবে, বাবা থেকে ছেলে পাবে, অর্থাৎ ছেলে এফেক্টেড হবে। বাবা যদি রোগাক্রান্ত হয়, ওই ওই জিনের জন্য ওয়াই এ যে জিন আছে সেটা এফেক্টেড হবে। যদিও ওয়াই ক্রোমোজোমে আছে এরকম জিন রোগ সৃষ্টি করে, এরকম উদাহরণ খুব বেশি নেই। কিন্তু এক্স এর উপরে জিন আছে, তার কারণে রোগ হয়, অস্বাভাবিকতা হয়, এইরকম উদাহরণ ভুরি ভুরি। তাহলে আমরা আরেকটু আগাই, বেসিক্স থেকে একটু যাই। সেক্স লিঙ্ক যেটা, সেটাও কিন্তু ডমিনেন্ট হতে পারে, আবার রিসেসিভ হতে পারে। কারণ মায়ের মায়ের কাছ থেকে একটা এক্স আসবে, সে একটা এলিল নিয়ে আসবে, বাবার কাছ থেকে একটা এক্স আসবে, সে একটা এলিল নিয়ে আসবে। তাই দুইটা এলিল একরকম হতে পারে, দুইটা এলিল ভিন্ন রকম হতে পারে। সুতরাং তাদের মধ্যে ডমিনেন্ট রিসেসিভ সম্পর্ক রয়েছে। যখন বাবা মার মধ্যে থাকে তখন ডমিনেন্ট হয়। মাইন্ড ইট, আরেকটা কথা বলে রাখছি এখানে, ভেরি ইম্পর্টেন্ট।
বাবা মার যদি কোনো ডিজিজ থাকে বা কোনো বৈশিষ্ট্য থাকে, সেটি যদি সন্তানে আসে তাহলে এটা ডমিনেন্ট। বাবা মার মধ্যে নেই অথচ সন্তানে এসছে, সেটা অবশ্যই রিসিসিভ, কারণ নইলে তো বাবার মধ্যে প্রকাশ পেত। এগুলো আমরা আর একটু চার্ট দিয়ে একটু পরে আমরা আরো পিডিগ্রি দিয়ে একটু দেখাবো। এই যে এখানে দেখো, পিডিগ্রি বোঝাবার জন্য কতগুলো সিম্বল ব্যবহার করা হয়। এটি এটি প্রায় এই 30টা সিম্বলের এর চেয়েও বেশি আছে। আমি শুধু সহজ করে বোঝাবার জন্য অল্প কয়টা এখানে বাছাই করে নিয়ে এসেছি। ফিমেল দেখো দুই রকম, গোল রাউন্ড যেটা, এটাকে ফিমেল বোঝানো হয়। তাহলে ফিমেল যেটা ফাঁকা, এটা হলো আনএফেক্টেড, তার কোনো রোগ নেই। আর ফিমেল যেটা বৃত্ত ভরাট করা, এটা বোঝানো হয় পিডিগ্রিতে যে সে রোগাক্রান্ত, এফেক্টেড। সিমিলারলি মেল হলো স্কয়ার, ফাঁকা স্কয়ার হলো আনএফেক্টেড। আর যদি তার মধ্যে ভরাট থাকে তাহলে সেই মেল হলো এফেক্টেড। আর যার সেক্স জানা যায় না তাকে দেখো এরকম করে একটা সিম্বল, ঘুড়ির মতো লেজও দেখে মনে হয় যে একটা ঘুড়ি। এটা হলো যেটা ফাঁকা, এটা হলো সেক্স জানা নেই। ওই যেটা সেক্স জানা নেই অথচ এফেক্টেড, সেরকম কেস হতে পারে। তাহলে বাবা মার সম্পর্কটা কিভাবে বোঝাবে? এর আগে বলি, দেখো ঠিক তার নিচে কালোগুলোর নিচে তোমার ফাঁকা দুইটা উপর দিয়ে এসে লাগানো, সরাসরি টান দেয় নাই। যখন উপর দিয়ে এসে লাগে এর অর্থ তারা পরস্পর রিলেটিভ, ভাই বোন, এরকম সিবলিংস। আর যদি দাগটা মাঝখান দিয়ে দেয় এর অর্থ তারা বাবা মা, অর্থাৎ তারা ম্যাটিং করবে, তাদের সন্তান হবে, মাঝখান দিয়ে যদি দাগটা দেয়। আর যদি মাঝখান দিয়ে দুই দাগ দেয় তাহলে কনসেনগুইনিয়াস ম্যাটিং, মানে রিলেটিভসদের মধ্যে ম্যাটিং, অর্থাৎ চাচাতো ভাই বোন, চাচাতো মামাতো ভাই বোন, এদের মধ্যে যদি বিয়ে হয়, ক্লোজ ম্যারিজ যেগুলো, সেগুলোকে বলা হয় কনসেনগুইনিয়াস ম্যারিজ। এবং এটার কিন্তু ইম্পর্টেন্স আছে, যখনই ক্লোজ ম্যারিজ হবে তখন তোমার এই রিসেসিভ জিন প্রকাশ পাবে। রেয়ার রিসেসিভস উইল বি এক্সপ্রেসড যখন রিসেসিভের মধ্যে বিয়ে হবে। আমি কি আমি কি তোমরা কি আমার সঙ্গে আছো? জি স্যার। ওকে, জি, থ্যাংক ইউ। দেখা যায় না তো অনেক সময়, এই জন্য বলি আর কি। এইখানে আবার দেখাচ্ছি, দেখো ফিমেল প্রথমটা, মেল একটু আগে বলেছি। আর এটা এফেক্টেড উইথ ট্রেট, আর এরকম হলে ডিসিজড হলে এরকম। আর এটা টুইন বুঝিয়েছে পরেরটা। এই টুইন কিন্তু আইডেন্টিক্যাল না, দেখো একটা গোল আর একটা কিন্তু অনেকটা রেক্টেঙ্গুলার টাইপ। আইডেন্টিক্যাল হলে দুইটা চিহ্ন একরকম হবে, আইডেন্টিক্যাল টুইন হলে একরকম হবে। আর যখন গোলটার দুই পাশে ব্রেকেট থাকবে এটা অ্যাডপ্টেড, আর যখন এরকম ট্রায়াঙ্গল থাকবে এটা মিসক্যারিজ হয়ে গেছে বোঝায়। সুতরাং সো মেনি সিম্বলস আর বিং ইউজড। আমরা সিম্পলেস্ট কিছু নমুনা দেখাবার চেষ্টা করব যাতে জটিল না। তাহলে এই ডান পাশের ছবিটা দেখো, মেরিজ লাইন দেখাচ্ছে, গোলটা মা, আর এই যেটা তোমার স্কয়ার এটা হলো বাবা। আর নিচে একটা টান দিয়ে সেটা লাইন অফ ডিসেন্ট বোঝাচ্ছে যে বংশধর পরেরটা। আর পরেরটা দেখো সিবলিং, আলটিমেটলি জেনারেশন হয়ে গেছে। প্রথমটা তো জেনারেশন 1, আর তাদের সন্তান হয়ে গেছে ছেলে মেয়ে, সুতরাং জেনারেশন 2। এই নাম্বার বুঝিয়েছে। এগুলো আমাদের পিডিগ্রি অ্যানালাইজ করতে লাগবে। আসলে পিডিগ্রি কি? আমরা যেমন খুব গর্ব করি আমার বাবা এই ছিলেন, আমার দাদা ছিলেন প্রেসিডেন্ট, বা আমার এই এলাকার প্রেসিডেন্ট, কিংবা আমার এরকম বড় শিল্পী, বড় সাহিত্যিক, এগুলা বলি। সেগুলা কিন্তু ইনহেরিট করে না, সেগুলো মানুষ তার অধ্যবসায় দিয়ে অনেক কিছু পায়। কিন্তু পিডিগ্রি হলো
জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য যা বহু পূর্বের বংশধর থেকে আমরা পেয়ে থাকি। অনেক সময় আমরা এই ডিগ্রিটা রাখি না, আমাদের সেই রকম এক্সপার্টাইজ হয় না, সেভাবে পড়াশোনা করানো হয় না। স্কুল পর্যায়ে কিন্তু এই স্কুল পর্যায়ে বাইরে কিন্তু ডিগ্রি পড়া, এ লেভেল পর্যায়ে তাদের এগুলো পড়িয়ে ফেলে, জটিল জটিল ডিগ্রি পড়া। তাহলে হয় কি, কোনো পরিবারে কোনো ডিজিজ আছে কিনা এইটা শনাক্ত করতে খুব সহজ হয়। জেনেটিক ডিজিজ যদি থাকে তাহলে ডিগ্রি অ্যানালাইসিস করে সেগুলো বোঝা যায়। তাহলে ডিগ্রি হলো একটা অর্ডারলি প্রেজেন্টেশন অফ এ ফ্যামিলি ইনফরমেশন, অর্ডারলি সিস্টেমেটিক্যালি ফ্যামিলির তথ্যটাকে প্রেজেন্ট করা, এটা হলো ডিগ্রি। ফার্স্ট স্টেপ হলো ইনহেরিটেন্স স্টাডি করা, হলো এটার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো যে সামনে এই রকমের বিয়ে হলে সন্তানের কি রিস্ক থাকবে কিনা, সন্তান অ্যাবনর্মাল হওয়া, এই তথ্যগুলো পেতেও কিন্তু ডিগ্রি সাহায্য করে। এখন প্রায় উন্নত দেশগুলোতে সকলেই ডিগ্রি রক্ষা করে। তার দাদার ডায়াবেটিস ছিল কিনা, তার দাদার হাঁপানি ছিল কিনা, তার নানার ছিল কিনা, নানির ছিল কিনা, খালার ছিল কিনা, এইভাবে মানুষ এগুলো টেবিলার ফর্মে রাখে। তাহলে তার যখন এই রোগটা হবে তখন ডাক্তারের কাছে গেলে সে ডাক্তারকে হেল্প করতে পারলে ডাক্তার বের করতে পারবে তার এই রোগটা জেনেটিক্যাল কিনা, এবং জেনেটিক্যাল হলে সেইটা ভবিষ্যৎ প্রজন্মের উপরে জন্য কতটা হুমকি হতে পারে, এটা একটা কাজে লাগে। আমরা এখানে যদিও দেয়ার আর 5 থিংস লেখা, আমি আসলে 6টা বানিয়েছি, প্রথম 5টাই ছিল, এটা 6 থিংস হবে টু রিমেম্বার ইন রিজনিং অ্যাবাউট ডিগ্রি। ডিগ্রি যদি রিজনিং করতে চাও তাহলে 6টা জিনিস খুবই দরকার মনে রাখা। নাম্বার 1, an unaffected individual cannot have any alleles of a dominant trait. অর্থাৎ ডমিনেন্ট ট্রেট ছাড়া, কারণ সিঙ্গেল ডমিনেন্টে কিন্তু ট্রেট প্রকাশ করে, সুতরাং কোন সন্তানের এটা পেতে হলে ডমিনেন্ট ট্রেট অবশ্যই তার বাবার মধ্যে এটা থাকতে হবে। তার মানে বাবা বা মা যে কোনো একজনের মধ্যে থাকতে হবে। তারা কেউ যদি অসুস্থ হয় ডমিনেন্ট জিনের জন্য, তাহলেই কেবল সন্তান ডমিনেন্ট জিন পেতে পারে। এটা হলো একটা ইম্পর্টেন্ট ক্লু, কারণ জিন ওখানে ডমিনেন্ট যদি না থাকে তাহলে সন্তান এটা ডমিনেন্ট বলবো কেমনে? বাবার মধ্যে থাকলে এনে বলতে পারবো যে বাবা ডমিনেন্ট হয়েছে বা মা ডমিনেন্ট হয়েছে, সুতরাং অবশ্যই থাকতে হবে। নাম্বার 2, individuals marrying into the family are assumed to have no disease allele. যদি এরকম হয় যে ওই যেখানে বিয়ে করেছে সেখানে ডিজিজ অ্যালিল নাই, there will never be affected and can never be carriers of recessive trait. Very important এই কথাটা। অর্থাৎ একটা দূর সম্পর্কিত কোথাও সম্পর্কই নাই এরকম জায়গায় বিয়ে করেছে, বাংলাদেশে যা হয় অধিকাংশই কিন্তু তারা কেউ রিলেটেড হয় একটা দূরের অন্য পরিবারের, দূর পরিবার থেকে বিয়ে করে, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে তার এই ডিজিজ অ্যালিলটা নাই সাধারণভাবে। পরে সন্তানে আসলে বোঝা যাবে যে হয়তো তারা হয়তো ছিল, কিন্তু ধরে নেওয়া হয় যেহেতু রিলেটিভ না, ফলে তাদের এই ডিজিজটা নাই এবং তারা কেরিয়ার না। কেরিয়ার মানে হলো তার মধ্যে একটা রিসেসিভ জিন আছে, যেটা আরেকটা রিসেসিভ যদি অন্য জায়গা থেকে পায় সন্তান তাহলে প্রকাশ পেতে পারে। ধরে নেওয়া হয় যে তার মধ্যে এই কেরিয়ারও না, ওই মা কেরিয়ার না। কেরিয়ার হলো যে রিসেসিভ জিন বহন করে, কারণ রিসেসিভ জিনের ধরো একটা হেটারোজাইগাস জেনোটাইপ রোগ করে রিসেসিভ এলিলে, তো হেটারোজাইগাস হলে তো রিসেসিভ এলিল এক্সপ্রেস করতে পারবে না যেহেতু ডমিনেন্ট পাশে রয়েছে, কিন্তু সে কিন্তু ক্যারি করছে ওই এলিলটাকে। আরেকজন মনে করো সেও হেটারোজাইগাস, সেও তাহলে ক্যারি করছে, তাহলে দুইজন ক্যারি করলে সন্তানে আসতে পারে রিসেসিভ হোমোজাইগাস, কিন্তু ডমিনেন্টের ক্ষেত্রে তা হবে না, অবশ্যই বাবা মার মধ্যে
ডমিনেন্ট থাকতে হবে এবং রূপটা প্রকাশ করতে হবে। নাম্বার 3, an unaffected individual can be a carrier but only for recessive trait. একটু আগে আমি বলেছি রিসেসিভের জন্য বাবা মার মধ্যে রূপটা নাই, কিন্তু দুইজনই রিসেসিভ জিন বহন করছে। যখন সন্তান হবে তখন এই রিসেসিভ জিন দুজনের কাছ থেকে এসে সেটা হোমোজাইগাস হবে এবং রূপটা এক্সপ্রেস করতে পারে। 4 নাম্বার, when trait is X-linked, X এর মধ্যে যে জিন সেই জিনের জন্য যদি ট্রেটটা দায়ী হয় তাহলে a single recessive allele is sufficient for a male to be affected. আমি একটু আগেও বলেছি, কারণ মার কাছ থেকে একটা এক্স পেল রোগাক্রান্ত এলিল সহ সন্তান ছেলে, আর তার সে বাবার কাছ থেকে পেল ওয়াই, তাহলে রিসেসিভটাই কিন্তু এক্সপ্রেস করবে। অথচ অটিজমের ক্ষেত্রে হলে রিসেসিভ কিন্তু এক্সপ্রেস করতো না, কারণ কিন্তু দুটো থাকবে, ওখানে দুইটা রিসেসিভ লাগবে। কিন্তু এখানে এক্স লিঙ্ক জিনের ক্ষেত্রে শুধু যদি একটা এক্সে ডমিনেন্ট থাকে তো প্রকাশ পাবেই এই পুরুষে ছেলেতে, যদি রিসেসিভ থাকে তাও প্রকাশ পাবে, বিকজ ওয়ার মধ্যে ওর কোনো অল্টারনেটিভ এলিল নেই। এটা হলো আরেকটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন। নাম্বার 6, a mother transmits an allele of X-linked gene to both her daughters and her son. কারণ মায়ের তো দুইটা এক্স আছে, সুতরাং সে যেমন ছেলেকে দেয় একটা, মেয়েকেও দেয়, কিন্তু বাবা কিন্তু এক্স দুইজনকে দিতে পারে না। বাবা কেবল এক্স দেয় মেয়েকে, আর ছেলে হওয়ার জন্য দেয় ওয়াই। এই যে পার্থক্যটা সেক্স লিঙ্ক জিনের ক্ষেত্রে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমরা এখন আস্তে আস্তে পিডিগ্রির দিকে যাব। প্রথম আমরা আলোচনা করব অটোজোমাল ডমিনেন্ট জিন হলে কি হয়, কেমনে বুঝবো একটা এই পিডিগ্রি চার্ট দেখে যে এটা অটোজোমাল ডমিনেন্ট, কিংবা এটা অটোজোমাল রিসেসিভ, কিংবা এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট, কিংবা এটা এক্স লিঙ্ক রিসেসিভ, কিংবা এটা ওয়াই লিঙ্ক, কিংবা এটা মাইক্রোকন্ড্রিয়াল। আমরা সেগুলো একটু একটু করে এখানে আলোচনা করব। অটোজোমাল ডমিনেন্টে আমি আগেই বলেছি অবশ্যই মা বা বাবার কারো ডমিনেন্ট জিন প্রকাশ পেতে হবে, অর্থাৎ ওই রূপ তাদের থাকতে হবে যে কোনো একজনের। 1 নাম্বার। 2 নাম্বার হলো প্রতি জেনারেশনে ডমিনেন্ট জিন প্রকাশ পাবে, কোনো জেনারেশন বাদ যাবে না, যেহেতু ডমিনেন্ট। ফলে 4-5 জেনারেশন যদি স্টাডি করা হয়, নানা দাদা থেকে কিংবা বড় দাদা, দাদা, তারপরে বাবা, এইভাবে যদি স্টাডি করা হয় তাহলে প্রত্যেক জেনারেশনে ডমিনেন্ট ট্রেট প্রকাশ পাবে, কোনো জেনারেশন স্কিপ করে যাবে না। এটা কিন্তু বড় একটা জিনিস চিনার উপায়, যে সব জেনারেশনে এই ডমিনেন্ট জিন আছে, প্রকাশ পেয়েছে, রূপটা দেখা দিয়েছে ডমিনেন্ট হলে। আর এফেক্টেড বাবা এবং মা, ছেলে এবং মেয়ে দুজনকেই এই রূপটা দিতে পারে। এখানে কিন্তু এটা সেক্স লিঙ্ক না, সেক্সের সঙ্গে জড়িত না, এটা অটোজোমাল, কাজে ছেলেও পেতে পারে, মেয়েও পেতে পারে। যদি if parents do not have the trait, their children should not have the trait. তা আগে বলেছি, ডমিনেন্টে বাবা মার যদি কারো না থাকে একজনের, তাহলে সন্তানও এটা পাবে। আর both males and females children can be affected. এখানে কোনো বাসবিস নাই যে এটা এত হলে এটা হবে, এটা হলে এটা হবে, এরকম না। When a female is affected, each pregnancy will have
a 1 in 2 chance for the offspring to inherit the disease allele. Very important. মা যদি অ্যাফেক্টেড হয়, তার প্রেগন্যান্সিতে তার যে সন্তান হবে, তার দুইটা সন্তান হইলে একটারই চান্স থাকবে ওইটা ইনহেরিট করা। এটা চান্সের কথা বলা হচ্ছে। When a male is affected, all his daughters will be affected. Very interesting. এটা মনে রাখতেই হবে। When a male is affected, all his daughters will be affected. কারণ কি? কারণ বাবার ডমিনেন্ট জিন এক্স এর মাধ্যমে কেবল মেয়েই পাবে, ছেলে কিন্তু পাবে না। কারণ ছেলে ওয়াই পাবে, অথচ বাবার রোগ আছে, ডমিনেন্ট রোগ। তাহলে এটা কোথায়? এটা এক্স এর মধ্যে আছে। সেই এক্সটা যাবে কেবলমাত্র কন্যার মধ্যে। সুতরাং কন্যারা এফেক্টেড হবে, কিন্তু ছেলেরা এফেক্টেড হবে। এগুলো একটা ক্লু দিলাম, যেগুলো দিয়ে আমরা চিনতে পারবো যে কি কারণে হয়েছে। এই ডমিনেন্টের ক্ষেত্রের জন্য এই ক্লুগুলো বললাম। কি আরেকবার কুইক একবার যাই। একটা হলো এভরি জেনারেশনে প্রকাশ পাবে, স্কিপ করবে না, এবং অবশ্যই একটা ফাদার বা মাদার তাদের এই এফেক্টেড হতে হবে যে কোনো একজন, এবং বোথ সান এন্ড ডটার্স এফেক্টেড হতে পারে। এবং মা যদি এফেক্টেড হয় তাহলে প্রতি প্রেগন্যান্সিতে 50% চান্স থাকে দুইটার একটা, এই 1 in 2 চান্স ফর দ্য অফস্প্রিং টু ইনহেরিট দ্য ডিজিজ allele. When male is affected, all his daughters will be affected, but none of son will be affected. আমরা এইবার একটা পিডিগ্রি দেখে ফেলি। এখানে দেখো 1 আর 2 দুইটি এফেক্টেড, এবং এই এফেক্টেড থেকে এই ফার্স্ট জেনারেশনে দেখো সবগুলা কিন্তু এফেক্টেড এসছে, কিন্তু থার্ড জেনারেশনে নাই। এটার কারণটা কি? এটা একটা এক্সট্রিম কেস, ব্যাখ্যা দিতে হবে। ধরো এই যে দুটি যেখানে মানে বৃত্ত ভরাট এবং স্কয়ার ভরাট, তাদের এখানেও দেখো একজন আসছে কিন্তু কোনো রোগ নাই। এটা কিভাবে সম্ভব? তখনই সম্ভব যদি বাবা আমার জেনোটাইপটা হেটারোজাইগাস হয়, নইলে কখনোই এটা রক্ষা পাওয়ার কথা না। যদি হেটারোজাইগাস হওয়াতে এখানে রিসেসিভ আসছে, এই জন্য তিনটার একটা হয়েছে তোমার নিরোগ, রোগ নাই, আর দুইটার রোগ হয়েছে কারণ এখানে এই ডমিনেন্ট যে একটা করে আছে, কমপক্ষে একটা করে এগুলোর মধ্যে ডমিনেন্ট আছে। আবার ডান দিকে দেখো 3 আর 4, 3 আর 4-এর মধ্যে বাবা হলো অসুস্থ। এটা কিন্তু অটোজোমাল, এটা সেক্স ক্রোমোজোমাল না। কাজে বাবা অসুস্থ হলে সেও কিন্তু বাবার এক্স এর মধ্যে যদি যদি থাকতো, এটা এক্স এর মধ্যে থাকতো, তাহলে এক্স ওয়াই এর কোনো প্রশ্ন এখানে নেই, অটোজোমাল। সুতরাং এখানেও হেটারোজাইগাস, এই কারণে 50% আসছে তোমার নিরোগ, মেয়ে আর ছেলে হয়েছে রোগ। এটা ছেলে মেয়ে হবে কিনা তাতে কিছু হয়ে যায় না, ছেলে মেয়ে দুটি হতে পারে। এরা যে রিসেসিভ 7 আর 8 যে রিসেসিভ, তার প্রমাণ কি? দেখো 10, 11, 12 একটার মধ্যে কোনো রোগ নাই। 7 আর 8-এর মধ্যে যখন বিয়ে হয়েছে, কারণ 7 নিরোগ, নিরোগ মানে সে রিসেসিভ, 8 নিরোগ কারণ সে রিসেসিভ, তাহলে তাদের সন্তান তো আর আসবে না। কিন্তু যদি কোনো রোগাক্রান্তের সঙ্গে হতো তাহলে অবশ্যই এখানে ডমিনেন্টটা আসতো। আমরা জেনোটাইপ কিভাবে নির্ধারণ করে তার একটুখানি এখানে দেখাই। এই ডমিনেন্টের ক্ষেত্রে ধরো এখানে 1 আর 2 এর বিয়ে হয়েছে, 1 আর 2 এর বিয়ে হয়ে 4টা সন্তান হয়েছে, 2, 4, 5, 6। আবার দেখো জেনারেশন 3-তেও কিন্তু তারা এসছে। মোটামুটি সব জেনারেশনে যখন রূপ দেখা যায়, অবশ্যই এটা অটোজোমাল ডমিনেন্ট, এবং ডমিনেন্ট তাতে কোনো সন্দেহ নেই। অটোজোমাল আর সেক্স লিঙ্ক কিনা সেটা আমরা ব্যাখ্যা করে বের করব। এখানে দেখো প্রত্যেকটার জেনোটাইপ দিয়েছে, তুমি নিজেই এই জেনোটাইপ বের করতে পারবে।
যার মনে করো কোনোটাই ভরাট করা না বৃত্ত, এগুলো সব কিন্তু হোমোজাইগাস রিসেসিভ। কারণ এই রোগটা তো হলো ডমিনেন্ট, তাহলে ওরা যেহেতু নিরূপ তাহলে সবগুলোই রিসেসিভ। খুব ইজি যতগুলো ফাঁকা এগুলো বলা। আচ্ছা এবার দেখো, যে পাঁচটার মধ্যে ছয়টার মধ্যে তোমার বৃত্ত বা স্কোয়ার গুলো ভরাট আছে, তাদের কমপক্ষে একটা ক্যাপিটাল এ থাকতে হবে, নইলে তো ডমিনেন্ট হবে না। সুতরাং তারা এই এই এক আর দুইয়ের মধ্যে দেখো, এক কিন্তু হেটেরোজাইগাস, স্মল এ কিন্তু পেতে পারতো, কিন্তু স্মল এ যদি পায় তাহলে কখনোই সে রোগাক্রান্ত হবে না। অবশ্যই বাবা থেকে 4 পেয়েছে ক্যাপিটাল এ, 6 পেয়েছে ক্যাপিটাল এ, থার্ড জেনারেশনে 5 পেয়েছে ক্যাপিটাল এ, 7 পেয়েছে ক্যাপিটাল এ, 11 পেয়েছে ক্যাপিটাল এ, 13 পেয়েছে ক্যাপিটাল এ। সুতরাং তোমাকে যদি বলে যে তুমি পুরা জেনোটাইপ বের করো, তুমি এখান থেকে হিসাব করে এদের জেনোটাইপ নির্ধারণ করতে পারো। পার্ট পার্ট তোমাকে প্রথম হয়তো বলবে যে তুমি এটা কোন ধরনের ইনহেরিটেন্স বলো, একটা চার্ট দিয়ে বলবে। তুমি যদি ওটা বের করতে পারো, তার জন্য হয়তো দেখা যাবে 2-3 নম্বর তুমি পেয়ে গেছো। কখনো কখনো এই এই 13 নম্বর দেখো, থার্ড জেনারেশনের 13 নম্বর, এখানে হয়তো একটা হোয়াট চিহ্ন দেওয়া রাখলো যে তার জেনোটাইপ কেমন। তো তুমি তো হিসাব করে বলতে পারতেছো জেনোটাইপ দিয়ে এটা হবে। কেমনে হিসাব করে বলবে? কারণ উপরে কিন্তু দুটার মধ্যে ক্যাপিটাল এ নাই, কারণ একজন মা তো নিরূপ, কাজে সেটা রিসেসিভ। এইভাবে তুমি এটা বের। আর এই বাবা হেটেরোজাইগাস কেমনে বুঝলাম? যদি হেটেরোজাইগাস না হতো, হোমোজাইগাস হতো, তাহলে সকল সন্তান রোগাক্রান্ত হতো, কারণ তারা ক্যাপিটাল এ পেত। এইভাবে এখান থেকে এটা একটুখানি অ্যানালাইসিস করলে এটা বেরিয়ে আসে। একটা মেসেজ আছে এখানে, মেসেজটা দেই। কি মেসেজ? P degrees of autosomal dominant disorder show affected males and females in each generation. এটা মেলও হবে, রোগটা ফিমেলও হবে, কোনো একটা সেক্সে হবে। এটা একটা বিরাট ইনফরমেশন। And also show affected man and woman transmitting the condition to equal proportions of their sons and daughters. কোনো বায়াসনেস নাই, মা থেকেও আসে, বাবা থেকেও আসে, ইকুয়াল প্রপোর্শনালি বাবা মা থেকে সন্তান এটা পায়। এইখানে একটা লাস্ট দিয়ে আমি এটা পার হয়ে চলে যাব। এটা একটা টেস্টার নন টেস্টার বলে একটা ট্রেট আছে। কেউ কেউ একটা সল্ট টেস্ট করতে পারে, আর কেউ কেউ এটা টেস্ট নেই, টেস্টলেস। এরকম একটা বৈশিষ্ট্যের জন্য এরকম এটা এঁকেছে। ডমিনেন্ট কি করে বোঝা যাবে এটা? দেখো প্রত্যেক জেনারেশনে এটা এসছে, এবং তুমি যদি গণো পুরাটা, তাহলে দেখো কয়টা ছেলে আর কয়টা মেয়ে। অর্থাৎ ছেলে মেয়ে দুজনই সমান, প্রায় সমান পাবে। 100% সমান হবে না কিন্তু, কারণ সংখ্যা তো মাত্র এখানে অল্প কিছু। যত সংখ্যা বাড়বে তত অ্যাকুরেট হবে। এখানে তো অল্প কটা, তারপরে আমরা গণি 1 2 3 4 5 6, 6টা হলো ফিমেল আর মেল হলো 5টা। তার মানে 1:1, অর্থাৎ 2 রকমের সেক্সের তারাই এই রোগটা পেয়েছে। এটা একটা উদাহরণ দিলাম বোঝার জন্য। আমরা এবার রিসেসিভে চলে যাই, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আমরা দেখেছি এখানে ক্যাপিটাল পি এটা হোমোজাইগাস ডমিনেন্ট, ক্যাপিটাল পি স্মল পি হেটেরোজাইগাস, কিন্তু ট্রেটটা ডমিনেন্ট। স্মল পি হোমোজাইগাস রিসেসিভ। এগুলা তো তোমরা একটু আগে বলেছি, এটা তুমি বুঝে ফেলবে। এখন আমরা এটা দেখি, এই যে এখানে যে একটা চার্ট এঁকেছে, চার্টটা দেখি, পি ডিগ্রি ডায়াগ্রাম যেটা এঁকেছে। এই দেখো, বাবা মার কারো রোগ নেই, কিন্তু সন্তান কিন্তু 2 জন রোগাক্রান্ত, 4 জনের মধ্যে 2 জনের রোগাক্রান্ত। এটা কিভাবে আসলো? তাহলে বাবা মা অবশ্যই হেটেরোজাইগাস, ক্যারিয়ার
মানে এই রোগটা রিসেসিভ জিন দ্বারা নিয়ন্ত্রিত। বাবা মার মধ্যে রিসেসিভ আছে, কিন্তু ডমিনেন্ট পাশে থাকায় এটা বাবা মার মধ্যে এক্সপ্রেস করে না। বাবা মার মধ্যে হেটেরোজাইগাস রিসেসিভ রোগের জিন আছে, কিন্তু এক্সপ্রেস করে না। কিন্তু যখনই বাবা থেকে এ এবং মা থেকে এ এই দুইটা একত্রিত হয়েছে সন্তানে, তখনই ডিজিজটা এক্সপ্রেস করে গেছে। এইরকম দেখলে দেখা মাত্রই বুঝে ফেলবে এটা রিসেসিভ, এটা অটোজোমাল রিসেসিভ। কি দেখলে? বাবা মার কারো রোগ নাই, অথচ সন্তানের মধ্যে রোগ দেখা গেছে। তাহলে বাবা মা অবশ্যই হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস বলি, দেখো বাঁ দিকেও ফাঁকা। কেন ফাঁকা? রোগ হয় নাই কেন? কারণ এখানে বাবা থেকে স্মল এ পেয়েছে, মা থেকে স্মল এ পেয়েছে। আবার একদম ডানে যেটা, সেটাও বাবা থেকে স্মল এ পেয়েছে, স্মল এ না, হ্যাঁ মানে হ্যাঁ রিসিসিভ তো পেয়েছে, সেও পেয়েছে। কিন্তু তাহলে এখানে এক্সপ্রেস করলো, এখানে কেন হলো না রোগটা? না, এটা ডমিনেন্ট পেয়েছে, রিসিসিভ না, ডমিনেন্ট পেয়েছে। রিসিসিভ পেলে রোগ হয়ে যেত, এরা ডমিনেন্ট পেয়েছে, ফাঁকা ফাঁকা দুইটা। কিন্তু যার রোগ হয়েছে সে রিসিসিভ পেয়েছে। এই নিচে দেখো, এটার একটা ব্যাখ্যা দিয়েছি ছবি দেখিয়ে। এই যে ক্যাপিটাল পি স্মল পি, ক্যাপিটাল পি স্মল পি, মাঝখানের দুইটা পেয়েছে স্মল পি স্মল পি স্মল পি স্মল পি। সুতরাং রোগ হয়েছে, যেহেতু রিসিসিভে এই রোগটা নিয়ন্ত্রণ করে। আর দুই পাশেই ক্যাপিটাল পি পেয়েছে, তার সঙ্গে ক্যাপিটাল পি হোক আর একটা বা যাই হোক, কিচ্ছু এসে যায় না, কারণ একটা ক্যাপিটাল পি আনাফ ডমিনেন্স শো করার জন্য। সুতরাং রিসিসিভের ক্ষেত্রে বাবা মার রোগ প্রকাশ পাওয়া বাধ্যতামূলক নয়। ডমিনেন্টের ক্ষেত্রে বাবা মার রোগ যে কোনো একজনের প্রকাশ পাওয়া বাধ্যতামূলক। এটা থেকে এটা বোঝা গেল। আমরা কিছু রিজনিং শুনি, রিজনিং যে কিভাবে এটা হয়। In an autosomal recessive disorder, both parents cannot express the trait. একটু আগে দেখলাম both প্যারেন্টের থাকা দরকার নেই। If both are carriers, their offspring can express the trait. একটু আগে আমরা দেখলাম তারা ক্যারি করেছে এবং এক্সপ্রেস করেছে। Autosomal recessive disorders typically skip a generation. Very interesting. Autosomal recessive disorder skip a generation, বাদ দিয়ে যায়, একটা একটা জেনারেশন প্রায়শই বাদ দিয়ে পরে প্রকাশ পায়। So affected offspring typically have unaffected parents. আরেকটা জিনিস, with an autosomal recessive disorder, both males and females are equally likely to be affected. এখানেও কিন্তু এই মেল হলে বেশি হবে, ফিমেল হলে বেশি হবে, এই অটোজোমাল জিনের ক্ষেত্রে এটি খাটবে, এটি খাটবে সেক্স লিঙ্কতে গিয়ে। কাজে এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তারা দুই সন্তান ছেলে মেয়ে উভয়ের মধ্যে এটা প্রকাশ পেতে পারে। এইখানে একটা দেখো জিন দিয়ে দেখাচ্ছি, একটা রেয়ার রিসেসিভ ফেনোটাইপ, রেয়ার। ওয়ান টু দেখো, জেনারেশন ওয়ানে যেখানে 1 2, এখানে এ দিয়ে একটা ডট আছে, গ্যাপ আছে। এটার অর্থ হলো ইট মে বি ডমিনেন্ট অর রিসেসিভ, এটা নির্ধারিত নাই। এখন দেখো একদম 4th জেনারেশনে এসে প্রকাশ পেয়েছে, অফকোর্স এটা রিসেসিভ। কেন? অন্য কোথাও নেই, এখানে এসে এক্সপ্রেস করেছে। ডমিনেন্ট হলে সব জেনারেশনে এসে এক্সপ্রেস করতে। তাহলে কিভাবে? আরেকটা প্রমাণ আছে, ভেরি ইন্টারেস্টিং প্রমাণ। এদের মা বাবা দুইজন রিলেটিভ, দেখো দুটা টান দেওয়া, 5 এবং জেনারেশন 3-তে 5 এবং 6-এর মধ্যে দেখো দুটা টান দেওয়া, কনসেনগুইনাস এই ম্যারিজ হয়েছে, রিলেটিভের মধ্যে বিয়ে হয়েছে। রিলেটিভের মধ্যে বিয়ে হলে রিসেসিভ এক্সপ্রেস করবার সম্ভাবনা বেড়ে যায়। এখানে এটি হয়েছে এবং সেটি আমরা দেখাবার চেষ্টা করেছি।
মেসেজটা কি? মেসেজ হলো in P degrees an autosomal recessive disorder is revealed by the appearance of the phenotype in the male and female progeny of unaffected individual. বাবা মা unaffected, সন্তান মেলও হতে পারে ফিমেলও হতে পারে, দুটেই এফেক্টেড হবে। এটা হলো এটার একটা মেসেজ। এটা একটা লিটল এক্সারসাইজ। এখানে দেখো, এটা অটোজোমাল রিসেসিভের একটা ভিন্ন রকম এক্সারসাইজ। এখানে জানা গেছে আগেই যে 2 নম্বরটা তার রোগ আছে, রিসেসিভ রোগ, এবং সেক্ষেত্রে তারা মেল ফিমেল সবই এফেক্টেড হয়েছে। এটা একটা ইয়া দেখানো হয়েছে। এটা কিসের জানো? এটা হলো কানের লবস, লতি যেটাকে বলি, লতিকা। আমার দেখো এই কানের লতিকাটা দেখো লাগানো, একদম গালের সঙ্গে লাগানো। এটাকে বলে অ্যাটাচড লব। কারো কারো দেখবা এটা খুব ফ্রি, একদম নাড়া দিলে এটা উঠে আসে, ফ্রি। এটা হলো অ্যাটাচড লবের একটা উদাহরণ। আমার যেমন অ্যাটাচড লব, আমারটা কিন্তু রিসেসিভ। এখানে দেখানো হয়েছে 2 নম্বরের অ্যাটাচড লব, অর্থাৎ তার রিসেসিভ। তাহলে তার সন্তান কি করে ইয়া হলো? কারণ এই বাবার মধ্যেও হেটেরোজাইগাস আছে, সেই জন্য এটা এক্সপ্রেস করেছে সন্তানের মধ্যে। অ্যাটাচড লবও হয়েছে আর একজন ফ্রি হয়েছে, যেহেতু হেটেরোজাইগাস বাবা, কাজে ফ্রি হয়েছে। এটা একটা এই ডায়াগ্রাম আমরা এখানে দেখালাম। এখন এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো, what is the genotype of individual 2, 3? থার্ড জেনারেশনের 3 নম্বরের ইয়াটা কি, মানে জেনোটাইপটা কি? তোমরা কি কেউ বলতে পারবে এটার জেনোটাইপটা কি হবে? হেটেরোজাইগাস, অফ কোর্স হেটেরোজাইগাস। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার আগাই। তার মানে তোমরা এটা জানো আগে থেকেই অথবা শিখে ফেলেছো। দুই ক্ষেত্রেই ধন্যবাদ। এইবার আমরা এক্স লিঙ্কের কথায় যাই। এক্স লিঙ্ক মানে যেটা এক্স এর উপরে আছে। এখানে ওই 22 জোড়ার ব্যাপার নাই, এখানে অটোজোমের ব্যাপার নাই, এটা এক্স এর উপরে অবস্থিত জিনের অবস্থানগত বিষয়। নাম্বার 1, কিভাবে চিনব? affected males pass the condition on to all their daughters but none of their sons. এটা আমি আগেও বলেছি। affected পুরুষ থেকে মেয়েরা পাবে না, মেয়েরা পাবে, ছেলেরা পাবে না। কারণ এক্স তো বাবার এক্স, কেবল মেয়েরা পাবে। নাম্বার 2, females married to unaffected males pass the condition on to half their sons and daughters. Unaffected male যদি ফিমেলের সঙ্গে বিয়ে হয় তাহলে অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়ে এই ইয়াটা পাবে। নেক্সট, in a X-linked dominant disorder, if the father is affected, all daughters will be affected and no sons will be affected. X-linked হলে, কারণ X তো ছেলেরা পাবে না, সুতরাং সকল মেয়েরা এফেক্টেড হবে যদি বাবা এফেক্টেড হয় X-linked। সুতরাং আগের সঙ্গে কিন্তু মিলছে না। আগে কিন্তু এরকম ছিল না যে এক্স এর সবাই শুধু এফেক্টেড হবে, এই কেস কিন্তু আগে বলা হয়। সুতরাং এটা দেখে বোঝা যাবে যে X-linked কিনা। নেক্সট, it does not skip a generation. কোন জেনারেশন স্কিপ করে যাবে না, সব জেনারেশনে ডমিনেন্ট প্রকাশ পাবে। এটা কিন্তু ওই অটোজোমের ক্ষেত্রে সত্য, সব জেনারেশনেই প্রকাশ পাবে।
And if the mother is affected, she has a 50% chance of passing it on to her offspring. 50% চান্স আছে প্রকাশ করা। আমরা একটা দেখি, এই যে এখানে আমরা এক্স দিয়ে দেখিয়েছি, বাবা এক্স, তার মধ্যে ডমিনেন্ট ডি আর ওয়াই। আমরা কিন্তু ডমিনেন্ট রোগের কথা বলছি। সুতরাং এই এই বাবা ডি ডি জিন ক্যাপিটাল ডি আছে, কাজী বাবা অসুস্থ। মা সুস্থ, কারণ মার মধ্যে সবই রিসেসিভ। এক্স এর মধ্যে যে জিন আছে ডি, দুটি রিসেসিভ। এখন দেখো, বাবা থেকে কিন্তু এক্স পেয়েছে সবগুলা মেয়ে দেখো রোগাক্রান্ত হয়ে গেছে, গোলগুলা বৃত্তগুলা ভরা, অর্থাৎ সব মেয়েরা রোগাক্রান্ত। এটা দেখেই তো বোঝা যায় যে যেহেতু প্রথম জেনারেশনই তারা রোগাক্রান্ত হয়েছে সব, তার মানে এটা ডমিনেন্ট। এবং যেহেতু এই বাবার সব মেয়েরা রোগাক্রান্ত হয়েছে, সুতরাং এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট। এবং কার কি জেনোটাইপ সেটাও এখানে দেখানো হয়েছে। এটা ইজি বের করা। যখনই তুমি প্রথমটা জেনে যাচ্ছ, তখন তুমি সবগুলো বের করতে পারো এখান থেকে। এটার মেসেজটা কি? The degrees of autosomal dominant disorders show affected males and females in each generation, and also affected men and women transmitting the condition to equal proportions of their sons and daughters. এখানে একটা ছবি দিয়েছি, দেখো ছবিটাতে কি বলে। এখানে একটা প্রশ্ন আছে, কিন্তু তিনটা এরো দেওয়া আছে। হতে পারে এটার জেনোটাইপ কি বের করো, এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে। এবং যেহেতু ডমিনেন্ট বিয়ে হয়েছে, এটা তো ডমিনেন্ট, এক্স লিঙ্ক ডমিনেন্ট বলে বলছে আমি না? হ্যাঁ, এটা অটোজোমাল ডমিনেন্ট চলে আসছে, এটা হবে না এখানে। আমরা স্কিপ করে যাই, সেক্স লিঙ্ক রিসেসিভে চলে যায়। এখানে কি কন্ডিশন হলে বুঝবো যে এটা রিসেসিভ? মেনি মোর মেলস দেন ফিমেলস show the phenotype. Understand? Many more males than females show the phenotype. কারণ কি মেলে কেন বেশি দেখা যায়? কারণ মেলে একটা এক্স এর যদি রিসেসিভ জিন থাকে তাও প্রকাশ পায়, যদি ডমিনেন্ট থাকে তাও প্রকাশ পায়। সুতরাং রোগাক্রান্ত জিন একটা আসলেই চলে, রোগাক্রান্ত এলিল একটা আসলেই মেলে এটা প্রকাশ পায়। ফলে এটা দেখেও কিন্তু বোঝা যায় যে যত এফেক্টেড হয়েছে তার মধ্যে মেল বেশি না ফিমেল বেশি, এটা দেখেও কিন্তু সেক্স লিঙ্ক কিনা সেটা কিন্তু বোঝা যায়। এবং এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, ফর এক্সাম্পল দেখিয়েছে যে এক্স এর মধ্যে ক্যাপিটাল এ আছে, আবার আরেকটা এক্স এর মধ্যে স্মল এ আছে, এটা কিন্তু মাদার। আর ফাদারের মধ্যে কি আছে? এক্স এর মধ্যে স্মল এ আর ওয়াই। তাহলে এই যেহেতু রিসেসিভ যদি এই ছেলে তৈরি হয় এখান থেকে, তাহলে ছেলের মধ্যে বাবা থেকে ওয়াই যাবে, আর মার থেকে যদি একটা এক্স স্মলে যায় তাহলে কিন্তু সে রোগাক্রান্ত হয়ে যায়। সুতরাং এই ডিস্ট্রিবিউশন দেখে যে কোন ধরনের সন্তানের কোন ধরনের সেক্সে রোগের প্রপোর্শন কেমন, এটা দেখেও কিন্তু বোঝা যাওয়ার সুযোগ রয়েছে যে রিসেসিভ কি না। Number 2, none of the offspring of an affected male are affected. None of the offspring of an affected male are affected. কারণ কি affected মেলের তো এটা চলে যাচ্ছে মেয়ের মধ্যে, যেহেতু এক্স এ বাবার এক্স এ তো আর মেয়েতে ছেলেতে যাবে না, এটা শুধু মেয়েতেই যাবে, এই জন্য এটা বলেছে। বাট অল হিজ ডটার্স মাস্ট বি হেটারোজাইগাস ক্যারিয়ার, এটা বুঝতে হবে। যারা ক্যারিয়ার
because females must receive one of their X chromosomes from their fathers. কিন্তু এক্সপ্রেস করবে না, কারণ হয়তো মা থেকে আবার ডমিনেন্টটা পেয়েছে, তাহলে হেটারোজাইগাস হয়ে গেল, সুতরাং তারা কেরিয়ার হবে। পরের জেনারেশনে তারা আবার এটা প্রকাশ পাবে। এখানে স্কিপ হওয়ার বিষয় রয়েছে। In a X-linked recessive disorder, males are more likely to be affected. একটু আগে এটা বলেছি। Affected sons typically have unaffected mother. সন্তানের ছেলের হয়েছে কিন্তু মার তো লাগবে না, যেহেতু বাবা থেকে আসলি হয়ে যাবে। The father also must be affected for daughter to be affected. কারণ ফাদারের যদি না হয়, ফাদার তো এক্স দিবে মেয়েকে, সুতরাং অবশ্যই ফাদারের থাকতে হবে এই রূপটা, তাহলেই কেবল এটা সন্তানের মেয়েদের মধ্যে যাবে। The mother must be affected or a carrier for the daughter to be affected. ছেলে daughter to be affected যদি বাবার হইলেই মেয়ের কনফার্ম হবে, মায়ের হইলে must be affected or a carrier. Affected হতে পারে, আবার carrier হতে পারে। The disorder is also never passed from father to son. Never passed from father to son. কারণ ফাদার থেকে সে কখনো এক্স পাবে না। Only females can be carriers for the disorders. And X-linked recessive disorders also typically skip a generation. দেখা যাবে যে মাঝখানে এক জেনারেশন নাই, আর এক জেনারেশনে আসছে। এটা কিন্তু এটার বোঝার একটা উপায়, এরা স্কিপ করবে জেনারেশন। আমরা একটা দেখি, একটা ক্রস দেখি। এই যে 1 নম্বরে আছে বাবার এক্স স্মল এ, এক নম্বর জেনারেশনের 2 নম্বর হলো বাবা। মা হলো ডমিনেন্ট হোমোজাইগাস, ক্যারেক্টারটা হলো রিসেসিভ, সুতরাং বাবার মধ্যে ওয়াই থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ ওয়াই এর মধ্যে এক্স এর কোনো অল্টারনেট এলিল থাকে না, সুতরাং এটা এক্সপ্রেস করেছে, রোগ হয়ে গেছে বাবা। এখন পরবর্তীতে দেখো সন্তান হয়েছে 2টা, 1 নম্বর আর 2 নম্বর কিন্তু সন্তান। 1 নম্বর এটা রোগাক্রান্ত হয় নাই, কারণ এখানে ডমিনেন্ট জিন আসছে। 2 নম্বর সে আবার কেরিয়ার হয়ে গেছে, কারণ 2 নম্বরটা মেয়ে এক্স পেয়েছে বাবার কাছ থেকেও, মায়ের কাছ থেকে, সুতরাং এখানে ডমিনেন্টও আছে, রিসেসিভও আছে, কিন্তু কেরিয়ার এখানে এক্সপ্রেস করলো না, তার মানে এখানে স্কিপ করে গেল, এই জেনারেশনে সে প্রকাশ পেল না। কিন্তু এই 2 নম্বরের বিয়ে হয়েছে 3 নম্বরের সঙ্গে। এখন এখান থেকে তো পুরুষরা কিন্তু ওয়াই পাবে, পুরুষ 2টা আছে, 1 আর 2, 3 নম্বর জেনারেশনের কথা বলছি। 1 আর 2 দুটিই পুরুষ, একটা পুরুষ তোমার এখান থেকে পেয়ে গেছে এই স্মল এক্স এ, এই মা থেকে, সুতরাং এটা রোগাক্রান্ত হয়ে গেছে। কিন্তু আরেকটা পুরুষ ছেলে পেয়েছে ডমিনেন্ট আর বাবার ওয়াই, ফলে সে আর এক্সপ্রেস করে না। আর বাকিগুলো দেখো 3 নম্বর কিন্তু লক্ষ্য করো, সে কিন্তু কেরিয়ার, হেটারোজাইগাস, আর 4 নম্বর তো হোমোজাইগাস ডমিনেন্ট, ফলে তার এই রোগ দেখার কোনো, সে কেরিয়ার করছে না এবং সে প্রকাশও হবে না। অনেক সময় কেরিয়ারকে বোঝাবার জন্য বৃত্তের মাঝখানে একটা বিন্দু থাকে, একটা ফোঁটা দিয়ে দেওয়া হয়, এটা সব সময় দেয় না সব চার্টে, এই জন্য এটা বলে রাখলাম যে এটা একটা কেরিয়ারের একটা চিহ্ন। আমরা ওয়াই লিঙ্ক, এটা একটা দেখে যাই, ছবি দেখে যাই এখানে কি হয়েছে। একটা ছবি দিয়ে দিলাম এখানে, যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এটা এসছে। এখানে কি হয়েছে দেখো তো, এই ছবি দেখে কি বোঝা যায়? কে বলতে পারো ছবি দেখে কি বোঝা যায়? শুধু ছেলেরা এফেক্টেড। কেন হলো ছেলেরা সব এফেক্টেড বলতে পারো? ক্রোমোজোমটা পাবে বাবার, কারণ ওটা যদি এফেক্টেড হয় তাহলে ছেলেরা এফেক্টেড। এটা হলো ওয়াই এর মধ্যে এই জিনটা আছে, এই আমি দেখাই উপরে একটু, এই দেখো এটা হলো ওয়াই লিঙ্ক জিন,
যেহেতু ওয়াই এর মধ্যে আছে, তো ওয়াই তো শুধু পুরুষই পাবে, ফলে সব পুরুষ আক্রান্ত হয়ে গেছে। সুতরাং এর কি বোঝার উপায় কি? ইন এ ওয়াই লিঙ্ক ডিসঅর্ডার only males can be affected. If the father is affected, all sons will be affected. It also does not skip a generation. কোনো জেনারেশন স্কিপিং করবে না। এটা হলো অত্যন্ত সহজ এবং এটা সবচেয়ে কম পাওয়া যায়। এই ধরনের হঠাৎ হঠাৎ দিয়ে দেয় একটা পাজল সৃষ্টি করার জন্য, যে এরকম একটা ছবি কি করে হবে। লাস্ট স্লাইড বলা যায়, আমারও 1 ঘন্টা প্রায় হয়ে আসছে। মাইক্রোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, অনেক ডিজিজ এখন দেখা যাচ্ছে মাইক্রোকন্ড্রিয়াল দিয়ে হচ্ছে। মায়োপ্যাথি, চোখের বহু ডিজিজ মাইক্রোকন্ড্রিয়াল জিন দ্বারা। এবং তোমরা জানো যে মাইক্রোকন্ড্রিয়া কেবল মা থেকে পায়, বাবা থেকে সন্তান মাইক্রোকন্ড্রিয়া পায়। সুতরাং এটা ম্যাটারনাল ইনহেরিটেন্স, মা থেকে কেবলমাত্র পাবে। ইন মাইক্রোকন্ড্রিয়াল ডিসঅর্ডার্স it only passed on if the mother is affected. Second হলো, if the mother is affected, বানানটা ভুল হয়েছে, একটা এস, বড় হাতের এস চলে আসছে ক্যাপিটাল। If the mother is affected, all offspring will be affected. লক্ষ্য করো, all offspring will be affected, কারণ সকল অফস্প্রিং মায়ের মাইক্রোকন্ড্রিয়া পায়। If father is affected, he does not pass it on to his offspring. বাবা এফেক্টেড হলো, সন্তানে চোখের এই রোগটা, মায়োপ্যাথি বা এই ধরনের রোগ যাবে। মায়ের পেলে আর রক্ষা নেই, সকলেই এটা পাবে। এবং বোথ মেলস এন্ড ফিমেলস আর এফেক্টেড, যেহেতু সবাই এফেক্টেড, কাজে মেল ফিমেল দুটি এফেক্টেড। The condition is transmitted through the female to her offspring. If a male has the trait and his spouse does not, their offspring would not have the trait. এটা একটু আগে বলে ফেলেছি আমরা, এটা একটু ইয়াটা দেখি। এই দেখো চিত্র, শুধু মা কিন্তু এফেক্টেড। প্রথম দেখো বাবা মা, কাজে মা থেকে এখানে এসছে। বাবা যেখানে আছে, বাঁ দিকের ছবিগুলা দেখো, বাঁ দিকের ছবি, ওখানে কিন্তু সন্তানরা পায় না। বাবার সঙ্গে নর্মাল মায়ের যখন বিয়ে হয়েছে তখন দেখো কেউ পায় না, কিন্তু যখনই মার সঙ্গে বিয়ে হয়েছে তখন যত সন্তান হয়েছে সবাই কিন্তু পেয়েছে। সেকেন্ড জেনারেশন দেখো, থার্ড জেনারেশন দেখো, মায়ের সঙ্গে বিয়ে হয়েছে, সকলের হয়েছে। সুতরাং এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন দেখে তুমি বলে দিতে পারবে এটা কোন ধরনের তোমার ডিগ্রি এটা হয়েছে, তা কিছুটা হলো বোঝা যাবে। খুব বেশি সময় নেওয়া যাচ্ছে না, 1 ঘন্টা হয়ে গেছে, ঠিক 1 ঘন্টা হয়ে গেছে। আমি জানি না যে যে আলোচনাটা করলাম তাতে তোমাদের খুব উপকার হয়েছে কিনা। হয়তোবা তোমরা যদি এখন একটুখানি এক্সারসাইজ করো, ইজি এক্সারসাইজ, সিম্পল এক্সারসাইজ, ওয়েবসাইটে গিয়ে তার ইয়াটা বুঝতে পারা যে কোন রোগটা হয়েছে, কোন ইয়াটা করেছে, তাহলে পরে কিন্তু তোমরা এটা আরো কিছু কিছু প্রশ্ন হয়তো আসবে, তখন এটা তুমি সলভও করতে পারবে। কোনো কোনো সলভ ইয়াও কিন্তু ওয়েবসাইটে রয়েছে। এখন তুমি যদি সলভ ইয়াতে যাও, ইজিগুলা দেখবে, জটিলগুলোতে যাবে না। এটা কিন্তু কোনো কোনোটা অনেক জটিল, এবং কোনো কোনোটা সংখ্যা যত কম হবে সন্তানের, তত এটা বুঝতে কঠিন হবে, রেশিও মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য যত বেশি পরিবারের বিভিন্ন সদস্যের তথ্য নেওয়া যায়, তত বেশি এই পিডিগ্রি অ্যানালাইসিসটা ইফেক্টিভ। আমার মনে হয় যে এইটুকু বলে এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে, তোমরা যেন এই আর বেশি দিন সময় নেই, কালকে হয়তো একটুখানি এক্সারসাইজ তোমরা দেখে নিলে, দেখে তোমরা আনসারগুলো থাকে সেই আনসারগুলো মিলিয়ে নিলে নিশ্চয়ই তোমরা কিছু যদি অংশগ্রহণ করতে পারো এটাতে, তাহলে তোমাদের যদি এই 2 থেকে 10 এর মধ্যে যে কোনো পয়েন্ট যোগ হয়, এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় কারণ হবে একটা কিছু আমাদের অর্জন করা। এইটুকু বলে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
তোমাদের কোনো কথা আছে? তো স্যার, এই যে এই স্লাইডটা দেখা যাচ্ছে, এইটাতে হেটেরোজাইগাস হোমোজাইগাস আইডেন্টিফাই করার উপায় কি? এখানে আসলে এই হেটারোজাইগাসটা হবে ফর, এটা তো তোমার এই মাইটোকন্ড্রিয়াল, এই মাইটোকন্ড্রিয়াল দিয়া কিন্তু এটা বোঝা ভেরি ডিফিকাল্ট, এটা সম্ভবই নেই। মাইটোকন্ড্রিয়াল এটা দেওয়া সম্ভব না, কারণ এটা কেবল মায়ের জিন পাচ্ছে, এটা না অটোজোমাল না সেক্স ক্রোমোজোমাল। ফলে এই এই ট্রান্সমিশনের জন্য এখানে তুমি সহজে বলতে পারবে না। তবে এখন এটা ডমিন্যান্ট না রিসেসিভ সেটা কিন্তু ব্যাপার না। ডমিন্যান্ট হলেও যদি রোগ হয় সেটাও সকল সন্তানে প্রকাশ পাবে, মায়ের যদি হয়। রিসেসিভ যদি হয় তাহলেও সকল সন্তানে প্রকাশ পাবে। কাজে তুমি ডমিন্যান্ট না রিসেসিভ সেটাই বলতে পারবে না এখান থেকে। কাজে এটা আইডেন্টিফাই করা ভেরি ডিফিকাল্ট, যেটা রিসেসিভ না ডমিন্যান্ট, কেননা মায়ের থাকলেই সন্তানে থাকবে। কাজে এখানে এটা আইডেন্টিফাই করা যাবে। তো তোমাদের ধন্যবাদ। শেষ শেষ করি, তোমাদের শুভ হোক। নিশ্চয়ই দেখা হবে পরীক্ষার দিন, যদি সময় পাই যাব ওখানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আর যে রাজশাহীতে রয়েছে তার সঙ্গে হয়তো দেখা হবে না সেইভাবে সামনাসামনি, হওয়াটা ঠিক হবে না এই মুহূর্তে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা এই ছোট্ট একটা সেশন শেষ করলাম। তোমাদের যদি উপকারে আসে আমার আমার ভালো লাগবে, এবং তোমাদের শুভকামনা করছি, তোমাদের জয় হোক। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। Thank you, Yes, sir. sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দুজনকে দেখা যাচ্ছে।